১৯০৫ সাল। ব্রিটিশ সাম্রাজ্য তখন ভারতের মানচিত্রে শুধু একটা দাগ টেনেছিল, কিন্তু কে জানত ওই একটা সাধারণ দাগই দেশের ইতিহাসের সবচেয়ে বড় আন্দোলনগুলোর একটার জন্ম দেবে। একটা সিদ্ধান্ত যা লক্ষ লক্ষ মানুষের জীবনকে উলটপালট করে দিয়েছিল আর স্বাধীনতার লড়াইকে ঠেলে দিয়েছিল এক সম্পূর্ণ নতুন দিকে। বিংশ শতাব্দীর ঠিক শুরুতে বেঙ্গল প্রেসিডেন্সিতে বাস করত প্রায় ৭,৮০,০০,০০০ মানুষ। ভাবা যায়, সেই সময়ে ইউরোপের অনেক দেশের মোট জনসংখ্যাও এত ছিল না। এটা শুধু একটা সংখ্যা নয়, ব্রিটিশদের কাছে এটা ছিল এক বিরাট চ্যালেঞ্জ। তো ব্রিটিশদের মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরছিল, এত বড় একটা প্রদেশ, এত এত মানুষ, এটাকে ঠিকঠাকভাবে শাসন করা যাবে কি করে? তাদের মতে এটা একটা বিশাল প্রশাসনিক সমস্যা ছিল, বা বলা ভালো, তারা অন্তত এটাই সবাইকে বোঝাতে চেয়েছিল। কিন্তু দেখুন, বঙ্গভঙ্গের আগে বাংলা কিন্তু শুধু একটা বড় প্রশাসনিক এলাকা ছিল না, একদমই না। এটা ছিল ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের একেবারে কেন্দ্রবিন্দু, তার হৃৎপিণ্ড। কলকাতা তখন ব্রিটিশ ভারতের রাজধানী, আর সমস্ত রাজনৈতিক চেতনার জন্ম সেখান থেকেই হচ্ছিল। আর ঠিক এই রকম একটা সময়েই ভারতে এলেন ভাইসরয় লর্ড কার্জন। তিনি এসে বললেন, এই সমস্যার একটা সহজ সমাধান আছে তার কাছে। কিন্তু এই সহজ সমাধানের পেছনে যে একটা গভীর আর বিতর্কিত উদ্দেশ্য লুকিয়েছিল, সেটা তখন কজনই বা জানত। তো সরকারিভাবে কি বলা হলো? বলা হলো, প্রদেশটা বড়, শাসন করতে অসুবিধে হচ্ছে, তাই ভাগ করা হচ্ছে। কিন্তু আসল উদ্দেশ্যটা ছিল একেবারে অন্য। ভারতীয় নেতারা ঠিকই ধরে ফেলেছিলেন যে এটা আসলে ব্রিটিশদের সেই পুরনো ডিভাইড অ্যান্ড রুল নীতি। আসল লক্ষ্য ছিল হিন্দু আর মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করে জাতীয়তাবাদকে ভেতর থেকে দুর্বল করে দেওয়া। আর মজার ব্যাপার হলো, লর্ড কার্জন তার ব্যক্তিগত চিঠিপত্রে কিন্তু আসল উদ্দেশ্যটা প্রায় স্বীকারই করে ফেলেছিলেন। তার কথাই স্পষ্ট, আসল টার্গেট ছিল কলকাতা, যেখান থেকে কংগ্রেস পার্টি ব্রিটিশদের বিরুদ্ধে জনমত তৈরি করছিল। এই রাজনৈতিক শক্তিটাই ছিল তাদের আসল মাথা ব্যথার কারণ। জি.কে. গোখলের মতো বড় বড় ভারতীয় নেতারা সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানালেন। তাদের কথায় ছিল তীব্র ক্ষোভ আর গভীর হতাশা। তারা বুঝেছিলেন এটা শুধু একটা প্রশাসনিক ভাগাভাগি নয়, এটা ছিল সরাসরি বাঙালি পরিচয়ের ওপর একটা বিরাট আঘাত। কিন্তু হলোটা কি? ব্রিটিশরা ভেবেছিল জাতীয়তাবাদীরা দুর্বল হয়ে পড়বে, কিন্তু হলো ঠিক তার উল্টো। কার্জেনের এই পরিকল্পনা সারা ভারতে প্রতিবাদের এমন আগুন জ্বালিয়ে দিল, যেখান থেকে জন্ম নিল শক্তিশালী স্বদেশী আন্দোলন। মানে, ব্রিটিশদের বিভাজনের নীতি ভারতীয়দের একজোট হওয়ার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াল। স্বদেশী আন্দোলন নামটা শুনলেই বোঝা যায়, এর মানে হল নিজের দেশের। এর মূল ধারণাটা ছিল খুবই সহজ, কিন্তু অসম্ভব শক্তিশালী। এক কথায়, বিদেশি জিনিস বয়কট করো আর দেশের জিনিস ব্যবহার করো, আত্মনির্ভর হয়ে ওঠো। এটা ছিল ব্রিটিশ অর্থনীতির মূলে এক সোজা সাপটা আঘাত। এই আন্দোলনের একটা পরিষ্কার ৩ ধাপের কৌশল ছিল। প্রথমত, ব্রিটিশ পণ্য বয়কট করো, মানে কাপড় থেকে লবণ কিছুই কেনা হবে না। দ্বিতীয়ত, দেশীয় পণ্যের প্রচার করো, নিজেরা জিনিস বানাও, নিজেরা ব্যবহার করো। আর তৃতীয় এবং চূড়ান্ত লক্ষ্য ছিল অর্থনৈতিকভাবে আত্মনির্ভর হওয়া। আর এই প্রতিবাদ কিন্তু শুধু মিটিং মিছিল বা বয়কটের মধ্যে থেমে থাকেনি, এটা মানুষের আবেগের সাথে মিশে গিয়েছিল। তার সবচেয়ে সুন্দর উদাহরণ হল রাখি বন্ধন। বঙ্গভঙ্গের দিনে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই একে অপরের হাতে রাখি বেঁধেছিল। একটা উৎসবকে রাজনৈতিক প্রতিবাদের এমন শক্তিশালী হাতিয়ারে পরিণত করার নজির খুব কমই আছে। লাগাতার আন্দোলন, অর্থনৈতিক চাপ আর চারিদিকে এত অসন্তোষ, ব্রিটিশ সরকার শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হল। তারা এমন একটা কাজ করতে বাধ্য হল যা ছিল প্রায় অচিন্তনীয়। তারা তাদের বঙ্গভঙ্গের সিদ্ধান্তটা প্রত্যাহার করে নিল। এই যে ৬টা বছর, মানে ১৯০৫ সাল থেকে ১৯১১, এই সময়টা ভারতের রাজনৈতিক ইতিহাসকে কিন্তু চিরদিনের জন্য বদলে দিয়েছিল। এই সময়ে নিখিল ভারত মুসলিম লীগের মতো দলের জন্ম হয়। বঙ্গভঙ্গ রদ হলেও রাজনীতির সমীকরণটা কিন্তু ততদিনে অনেকটাই পাল্টে গেছে। বঙ্গভঙ্গ রদ করাটা নিঃসন্দেহে জাতীয়তাবাদী আন্দোলনের জন্য একটা বিশাল জয় ছিল।
কিন্তু এই বিভাজন সমাজে যে গভীর ক্ষত তৈরি করেছিল সেটা কিন্তু রয়েই গেল। জয় এলো ঠিকই, কিন্তু তার জন্য একটা বড় দামও দিতে হলো। হ্যাঁ, ১৯১১ সালে মানচিত্রের ওপর থেকে সেই বিভাজনের রেখাটা মুছে ফেলা হলো। কাগজে কলমে বাংলা আবার এক হয়ে গেল, কিন্তু এর প্রভাব কি সত্যিই মুছে গিয়েছিল? আসল কথাটা হলো বঙ্গভঙ্গ হিন্দু আর মুসলিমদের মধ্যে বিভেদের যে বীজ বুনে দিয়েছিল সেটা ততদিনে চারাগাছ হয়ে উঠেছে। মানচিত্রের রেখা মুছে গেলেও মানুষের মনের ভেতরের বিভেদটা তখন থেকেই আসলে বাড়তে শুরু করেছিল। তাহলে এর উত্তরাধিকারটা কি দাঁড়ালো? বেশ জটিল। একদিকে এটা প্রমাণ করে দিল যে সাধারণ মানুষ একজোট হলে ব্রিটিশদের মতো শক্তিকেও হারানো যায়, কিন্তু অন্যদিকে এটা হিন্দু মুসলিমের বিভেদকে আরও গভীর করল। আর সবচেয়ে ভয়ের কথা, এটা ধর্মের ভিত্তিতে প্রদেশ ভাগ করার একটা বিপজ্জনক উদাহরণ তৈরি করে দিল। এই সব কিছু আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করে। ১৯০৫ সালের এই প্রথম বিভাজন, এটা কি আসলে ৪০ বছর পরে ১৯৪৭ সালের সেই ভয়াবহ রক্তক্ষয়ী দেশভাগের একটা ড্রেস রিহার্সাল ছিল? এই প্রশ্নটা নিয়ে ভাবলে উপমহাদেশের ইতিহাসের অনেক জট হয়তো পরিষ্কার হয়ে যায়।